পুরের পর থেকে অনেক কিছু ঘটেছে। আমরা জানি না পোপের সাথে আসলে ডোনাল্ড ট্রাম্প কেন আসলে এই বাকযুদ্ধে লিপ্ত হলেন। এর ঠিক কিছুক্ষণ পর ট্রুথ সোশ্যালে তিনি জেসাসের জায়গায় নিজের ছবি এআই ভার্সন বসিয়ে পোস্ট করলেন। তার 4 ঘন্টা পর সেটা আবার ডিলিট করলেন। তারপর আরেকটা স্ট্যাটাস দিলেন যে হরমুজে মার্কিনের অবরোধ করা এলাকার ভিতরে যদি কোনো ইরানের জাহাজ আসে তাহলে অবশ্যই সেটাকে জব্দ করা হবে এবং ইরানকে কেউ যদি টোল দেয় রিয়েলে তাহলে সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প যা বলছেন আদৌ সেটা সম্ভব কিনা, বাস্তবতা কি বলে? ধন্যবাদ আপনাকে আসলে সময়ের উপযোগী একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমতই যে দেখেন, ইতিহাস আপনি যদি পর্যালোচনা করেন তাহলেই দেখতে পাবেন ইতিহাসে অনেক দেশ শুধু নিজেই ধ্বংস হয়নি, পাশাপাশি অনেক দেশকে ধ্বংসের কারণ ছিল সে দেশের শাসক বা রাষ্ট্রনায়ক। আপনি দেখেন একজন শাসক এবং রাষ্ট্রনায়ককে কতটুকু প্রজ্ঞাবান হতে হয়। সেই প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক এবং শাসক যিনি কোনো যুদ্ধ ছাড়া কোনো সমস্যার সমাধান করতে পারেন। যুদ্ধ কোনো সমাধান নয়, অস্ত্রের মুখে কাউকে বশ করা, কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য করা, এটা কোনো রাষ্ট্রনায়ক এবং শাসকের কাজ হতে পারে না। একজন শাসক সব সময় আলোচনার টেবিলে আলোচনা খুঁজবে এবং আলোচনা, এগুলো তো নীতিবাক্য। ডোনাল্ড ট্রাম্প তো নীতিবাক্যের ধারের কাছ দিয়ে যাচ্ছেন না, বাস্তবতা। সেজন্য আমি সত্যি বলেছেন এগুলো নীতিবাক্য, কিন্তু সত্যিকার অর্থে তাই হতে হয়। এবং আপনি যদি দেখেন এখন পৃথিবীতে সমসাময়িক যতজন শাসক আছে সবাই কিন্তু মোস্টলি ওরা কিন্তু দে আর লুকিং ফর পিস, কিন্তু অ্যাকসেপ্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর ক্ষেত্রে আমরা সেটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি। আপনি দেখেন ইরান এত ক্ষয়ক্ষতির পরেও ইরান কিন্তু আলোচনার টেবিলে এসেছে, যেটা হয়তো নর্মালি এত ক্ষতিগ্রস্ত হওয়ার পর, এত সাফারিংস এর পর কোনো দেশ কিন্তু আলোচনার টেবিলে আসার কথা না, কিন্তু ইরান কিন্তু এসেছে। কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু কি চায় সেটাই কিন্তু স্পষ্ট না। এই জন্য আমি বলছি একটা মানুষ, সেটা আপনি পারিবারিক লেভেলে হতে পারে, রাষ্ট্রীয় ক্ষেত্রে হতে পারে, তার যদি মানসিক ভারসাম্যই, আমার কিন্তু প্রশ্নটা সেখানেই, সত্যি কি মানসিক ভারসাম্য আছে কিনা? যে পক্ষ নেয় তাকেও উনি অ্যাটাক করবেন, ব্যাপারগুলো কি? এগুলো তো উন্মাদের মতো কথা বলছেন। আমি সত্যিকার অর্থে সে কথাটা বলতে বাধ্য হচ্ছি। আমার কাছে মনে হয় ইটস টাইম টু ডিসাইড আমেরিকান সিটিজেন যে আসলে ওনারা যাকে নির্বাচিত করেছেন ওনাকে নিয়ে আসলে সত্যিকার অর্থে আমেরিকার যে হিস্ট্রি, ডেমোক্রেসি থেকে শুরু করে হিউম্যান রাইটসদের, আসলে আমেরিকা কতটুকু এগিয়ে যেতে পারবে? সত্যিকার অর্থে কি এই বর্তমান পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো আমেরিকার সে অবস্থা আছে কিনা? এবং এই কথাটা আজকে আমরা মার্কিন সিনেটের একজনের বক্তব্য হিসেবে আমরা শুনেছি। ওনার বক্তব্যটা ছিল যে ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্কের একটা চিকিৎসা করা প্রয়োজন এবং তিনি সবার নাকি স্বাক্ষর সংগ্রহ করছেন। আমি আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে নিয়ে মাননীয় সংসদ সদস্য আপনার কাছে আসতে চাই। দুটো প্রেক্ষাপট আপনাকে বলি। প্রথমত হচ্ছে হরমুজ দিয়ে বাংলাদেশে একটি জাহাজ জয়যাত্রা সেটাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে চীন, তারা যদি নেপথ্যে ইরানকে সহায়তা করে তাদের উপরে নাকি 50% পর্যন্ত বাণিজ্য শুল্ক আরোপ করবে। ডোনাল্ড ট্রাম্প গত পরশুদিন এটা বলেছেন। দুটো বিষয়ের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সরাসরি তো জড়িত। আমরা কতটা প্রস্তুত আসলে? না, আজকে তো যে আপনার উপসাগরের যুদ্ধটা তো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের এখন জ্বালানির উপর, অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলছে। আপনি দেখেন জ্বালানিটা যে কোনোভাবে হয়তো এখন আমরা ম্যানেজ করতে পারছি, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে, এই এফেক্টটা তো টোটাল মধ্যপ্রাচ্য উপর এফেক্টটা পড়তেছে। তারা যদি বাংলাদেশে ফিরে আসা, কিছু কিন্তু অলরেডি চলে আসছে, এই সংখ্যাটা যদি খুব বিশাল আকারে হয় ফিরে আসা, ওখানে আবার অনেকে চাকরি হারাচ্ছেন, তখন না চাকরি হারাবে না, কারণ অনেক নিরাপত্তা তো কারোই নেই। যেভাবে আজকে হামলা হচ্ছে, ইরান করতেছে, আমেরিকা করছে, কে কার জীবন চলে যায়, এটা ইতিমধ্যে আমাদের 6 জন না 7 জন মারা গেছে। তো সুতরাং এটা তো বাংলাদেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ আগামী দিনে। সুতরাং এই চায়না অথবা আপনার আমেরিকা বলেন, তাদের এই দ্বন্দ্বের মধ্যে না গিয়ে আমরা কিভাবে আমাদের স্বার্থটাকে সংরক্ষণ করতে পারি সেই কূটনৈতিক কৌশল আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমরা কি করতে পারছি সেটা? সরকার কি ভাবছে? এখনো পর্যন্ত গভর্নমেন্ট মানে রাইট পয়েন্ট আছে। আমি একটা বিষয়ে যদি আপনার নজর রাখি, যেন বাবুল কালাম আজাদ, আপনি দেখেছেন নিশ্চয়ই যে তুরস্কের সঙ্গে ইসরায়েলের একটা বাকবিতণ্ডা চলছে এবং অনেকে বলছে তুরস্ককে ইচ্ছা করে জড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে। আপনার
অবজারভেশনটা একটু জানতে চাই। আমি আসবো এটা অধ্যাপক তৌফিকুলের কাছে, তারপর আপনার দেখেন, কাছে। এই যুদ্ধটা হচ্ছে ইসরায়েলের যুদ্ধ, হুম, এটা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। আমি আজকে এখানে আসার আগে জন কেরি, আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, ওনার একটা বক্তব্য দেখছিলাম। উনি সেখানে স্পষ্ট করে বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উনি প্রেসিডেন্ট বুশকে প্রভোগ করেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য, প্রেসিডেন্ট ওবামাকে প্রভোগ করেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য, এবং জো বাইডেনকেও প্রভোগ করেছেন, কিন্তু তারা কেউ যাননি। উনি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এসে সাকসেসফুল হয়েছেন। এটা ইসরায়েলের আপনার কৌশল, এবং ইসরায়েলই আসলে এখানে আমেরিকাকে এই যুদ্ধে জড়িয়েছে। এখন ইসরায়েল যদি দেখে যে এই যুদ্ধ থেমে যায় বা আমেরিকা তার স্বার্থে যদি আপোষ করতে বাধ্য হয়, তাহলেও ইসরায়েলকে এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে। তার যে যুদ্ধের ক্ষেত্রে তার যে অবজেক্টিভ, সেটাকে সে যদি অ্যাচিভ করতে চায়, তাহলে যুদ্ধটা কন্টিনিউ করার জন্য তাহলে তাকে আঞ্চলিক সংঘাতটাকে জিয়ে রাখতে হবে, এবং সেই আঞ্চলিক কারণ তৈরি করতে হবে একটা। এবং সেই আঞ্চলিক সংঘাতটা এখন যদি জিয়ে রাখতে চায়, তাহলে ওই অঞ্চলে আপনার এই মুহূর্তে যারা পরাশক্তি আছে ইরানের পরে, বা এই বড় শক্তি যদি আছে, তাহলে তো অবশ্যই তুরস্ক, এবং তুরস্ক ন্যাটোরও একটা একজন মেম্বার। তুরস্ককে জড়ালে এসেনশিয়ালি আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোকেও আপনি জড়িয়ে ফেলতে পারেন। যদিও ন্যাটোর মেম্বার আমেরিকাও, কিন্তু আমেরিকার ক্ষেত্রে ন্যাটো যে রিজার্ভেশনটা এবার দেখিয়েছে, তুরস্কের ক্ষেত্রে সেটা নাও দেখাতে পারে। সো ইসরায়েল চাইবে যে আপনার এই সংঘাতটা যাতে জিয়ে থাকে, সংঘাতটা চলমান থাকে, কারণ ইরানকে ধ্বংস করা তার অন্যতম বড় উদ্দেশ্য। ইরানের যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য টিকে থাকবে, এবং ইসরায়েলের জন্য তারা কনস্ট্যান্টলি একটা থ্রেট হিসেবে কাজ করবে। সেটা ইসরায়েল হয়তো চায় না, যে কারণে তারা আমেরিকাকে যেমন নানাভাবে প্রভোগ করে শেষ পর্যন্ত যুদ্ধে টেনে এনেছে, তারা আরও অন্য অনেককে এই যুদ্ধে টেনে বুঝতে পারছি, নিজেদের স্বার্থে যুদ্ধটাকে জিয়ে রাখা।